আচ্ছা, ক্লাস শুরু করছি। ওকে স্যার। আচ্ছা, আমরা আজকে টিস্যু ও টিস্যু তন্ত্রের মধ্যে যে টপিকগুলো পড়বো, ভিত্তি বা গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এর গঠন ও কাজ। এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্রের দুইটা অংশ, একটা হলো বহিঃস্থলীয় অঞ্চল আর একটা বলবো অন্তঃস্থলীয় অঞ্চল, আর একটা হলো পাতার গ্রাউন্ড টিস্যু। ভিত্তি গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলতে আমরা কি বুঝি? ত্বকীয় টিস্যু ও পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদ দেহের অন্যান্য অংশ গঠনকারী টিস্যু তন্ত্রকে একত্রে ভিত্তি বা গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলে। এটি আদি টিস্যু তন্ত্র নামেও পরিচিত। উৎপত্তি পেরিব্লেম ভাজক টিস্যু। এই টিস্যু তন্ত্র এক বা একাধিক টিস্যু নিয়ে গঠিত এবং উদ্ভিদের অধিকাংশ অংশ এই টিস্যু তন্ত্রের অন্তর্গত। সাধারণত এই টিস্যু তন্ত্রে প্যারেনকাইমা কোষের আধিক্য থাকলেও কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা কোষও থাকে। পাতায় এই টিস্যু তন্ত্র শুধু প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, আর পাতার গ্রাউন্ড টিস্যুকে সাধারণত বলা হবে মেসোফিল। কাজ প্রধানত বিপাককরণ, খাদ্য সঞ্চয়, আংশিকভাবে দৃঢ়তা প্রদান করা। সব উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যু তন্ত্রকে প্রধানত স্পষ্ট দুই ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলবো বহিঃস্থলীয় টিস্যু বা অঞ্চল বলতে পারি, আর এটাকে বলবো আমরা অন্তঃস্থলীয় টিস্যু বা অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে মূলের বহিঃস্থলীয় অঞ্চলটা কি কি? কর্টেক্স আর অন্ততক। কাণ্ডের ক্ষেত্রে অর্ধতক, কর্টেক্স, অন্ততক। পাতার ক্ষেত্রে মেসোফিল টিস্যু। আর সেটা যদি আবার একবীজপত্রী উদ্ভিদের পাতা হয় তাহলে হবে স্পঞ্জি মেসোফিল বা স্পঞ্জি প্যারেনকাইমা। আর যদি দ্বিবীজপত্রী পাতা হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা, তাহলে সেখানে হবে স্পঞ্জি প্যারেনকাইমা বা স্পঞ্জি মেসোফিল, প্যালিসেড প্যারেনকাইমা বা প্যালিসেড মেসোফিল। আর অন্তঃস্থলীয় টিস্যু যদি আমরা মূলের কথা চিন্তা করি, তাহলে মূলের মধ্যে থাকবে পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। কাণ্ডের ক্ষেত্রে পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চল বা টিস্যু ক্ষেত্রে সবগুলোই আছে, পরিচক্র, মজ্জা আর মজ্জারশ্মি। আমরা একটা ছবি বের করি, তাহলে আমরা এটা বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা বাম দিকে একটা ছবি দিয়েছি। বাম দিকের ছবিটা হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, আর ডান দিকে যে ছবিটা আছে এখানে হলো একবীজপত্রী উদ্ভিদের একটা মূল। তাহলে ডান দিকের ছবিটা সবাই তো খেয়াল করো। আমরাও সবচেয়ে বাইরের দিকে বা উপরের দিকে আমরা দেখাচ্ছি মূলত্বক। তাহলে মূলত্বকটা হলো ত্বকীয় টিস্যু তন্ত্রের অংশ। মূলত্বক আর মূললোম এই দুটা ত্বকীয় টিস্যু তন্ত্রের অংশ। তাহলে মূলত্বকের পরেই আছে কর্টেক্স। তাহলে আমরা মূলের ক্ষেত্রে প্রথমে কাকে পাচ্ছি? কর্টেক্স। হ্যাঁ, এটা হলো বহিঃস্থলীয় অঞ্চলের অংশ, কর্টেক্স। আর আরেকটা পাবো এন্ডোডার্মিস বা অন্ততক। তাহলে আমরা বলেছিলাম যে মূলের ক্ষেত্রে আমরা পাবো বহিঃস্থলীয় টিস্যুর কি কি? কর্টেক্স আর অন্ততক। তাহলে আমরা এটিকে সবাই বুঝতে পারলাম। তাহলে মূলের ক্ষেত্রে বহিঃস্থলীয় অঞ্চল কি কি? কর্টেক্স। আর আমরা পাচ্ছি এন্ডোডার্মিস বা অন্ততক। মূলের ক্ষেত্রে তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলের অংশগুলো কি কি? মূলের ক্ষেত্রে অন্তঃস্থলীয় অঞ্চল হবে, কেন্দ্রে আছে মজ্জা, তারপরে আমরা দেখব মজ্জা রশ্মি, এটা হলো মজ্জা রশ্মি। আর অন্ততকের নিচে আছে পরিচক্র বা পেরিসাইকেল। তাহলে আমরা মূলের ক্ষেত্রে তিনটা অংশ এখানে দেখতে পাচ্ছি, মজ্জা রশ্মি আর পরিচক্র। আর কাণ্ডের ক্ষেত্রে একটু খেয়াল করো। তাহলে আমরা মূলের ক্ষেত্রে এটা চলে যাই। মূলের ক্ষেত্রে আমরা দেখলাম পরিচক্র, মজ্জারশ্মি। তাহলে মূলের জিনিসগুলো আমরা দেখলাম, মূলের কর্টেক্স, অন্ততক, পরিচক্র, মজ্জারশ্মি। এবার কাণ্ডের কি কি আছে সেটা দেখি। বাম দিকে যে ছবিটা, এটা হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে আমরা সবচেয়ে উপরে দেখতে পাচ্ছি কিউটিক্যাল, তারপরে হলো বহিত্বক। তাহলে বহিত্বক আর কিউটিক্যাল এটা হলো ত্বকীয় টিস্যু তন্ত্রের অংশ। তারপরেই শুরু হয়েছে অধোত্বক। অধোত্বকটা হলো বহিঃস্থলীয় টিস্যু বা বহিঃস্থলীয় অঞ্চলের অংশ।
তাহলে একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখছি অধোতক আছে, অধোতকের পরেই কর্টেক্স বা ভিত্তিক টিস্যু আছে। আর একবীজপত্রী উদ্ভিদের আমরা দেখব যে এখানে কোনো অন্ততক নাই। দ্বিবীজপত্রী উদ্ভিদ যদি হতো তাহলে অন্ততকটা থাকতো। যেহেতু এটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্ততক নাই। তাহলে আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যদি আমরা বহিঃস্থলীয় টিস্যুর কথা চিন্তা করি, তাহলে বহিঃস্থলীয় টিস্যু কি কি থাকবে? থাকবে হলো অধোতক আর কর্টেক্স। এই যে আমরা এখানে বলছি যে কাণ্ডের কি কি অংশ আছে, অধোতক, কর্টেক্স। যেহেতু এটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড দেখিয়েছিলাম, নিচের 3 নম্বর অন্ততক থাকবে না। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হলে তিনটাই থাকতো। আচ্ছা, এবার আমরা আসবো যে কাণ্ডের অন্তঃস্থলীয় টিস্যুর কি কি অংশ আছে, পরিচক্র, মজ্জা আর মজ্জারসি। দেখি কোনটা কোনটা আছে। তাহলে আমরা এখানে দেখবো যেহেতু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কোনো অন্ততক নেই, কাজেই এদের পরিচক্র বা পেরিসাইকেলও থাকবে না। মজ্জারসি, মজ্জারসিও এদের থাকবে না বা অস্পষ্ট থাকবে, শুধু থাকবে মজ্জা। তাহলে এটা আমাদের একবীজপত্রী কাণ্ডের একটা আংশিক একটা প্রস্থচ্ছেদ। আমরা যদি কাণ্ডের গোটা অংশটায় নিতাম তাহলে আমরা দেখতে পেতাম যে কেন্দ্রে মজ্জা থাকবে। তাহলে একবীজপত্রী কাণ্ডে শুধু মজ্জা থাকে। আর দ্বিবীজপত্রী কাণ্ড যদি হইতো তাহলে অন্ততকের নিচে পরিচক্র বা পেরিসাইকেল থাকতো, কেন্দ্রে মজ্জা, আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে মজ্জারসি থাকতো। তাহলে আমরা সবগুলোর অবস্থান দেখতে পেলাম। তাহলে আমরা এখন এতক্ষণ ধরে বলছি যে অন্তঃস্থলীয় আর বহিঃস্থলীয় অঞ্চল বা টিস্যু এগুলো আসলে কি। এটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে স্টিলি, হোয়াট ইজ স্টিলি। তাহলে আমরা এখানে বলবো যে বহিঃস্থলীয় অঞ্চল, আমরা প্রথমটায় আছি বহিঃস্থলীয় অঞ্চল। স্টিলির বাইরের অংশকে বহিঃস্থলীয় অঞ্চল বলে। এখানে উল্লেখ্য যে পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলা হয়। তাহলে আমরা ছবিতে যাই। তাহলে আমরা ডান দিকের যে মূলের প্রস্থচ্ছেদের ছবিটা একটা খেয়াল করো, কেন্দ্রে আছে মজ্জা আর পরিধির দিকে আছে হলো পেরিসাইকেল। তাহলে মজ্জা হতে শুরু করে পেরিসাইকেল পর্যন্ত, ঠিক আছে, মজ্জা হতে শুরু করে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত ভাস্কুলার বান্ডল সহ যে অংশটা আছে এগুলো সবই হলো স্টিলি। তাহলে স্টিলের মধ্যে কি কি থাকবে? স্টিলের মধ্যে থাকবে মজ্জা, মজ্জারসি, তারপরে হলো পেরিসাইকেল বা পরিচক্র, থাকবে জাইলেম আর ফ্লোয়েম। তাহলে আমরা স্টিলি, স্টিলি মানে বুঝতে পেরেছি সবাই স্টিলি কাকে বলে? স্টিলি মানে হলো, তাহলে কাকে বলে? স্টিলির মধ্যে থাকবে মজ্জা, মজ্জারসি, তারপর হলো পেরিসাইকেল বা পরিচক্র, আর থাকবে জাইলেম আর ফ্লোয়েম। তাহলে আমরা যদি স্টিলি থেকে জাইলেম আর ফ্লোয়েমকে বাদ দিই, মানে পরিবহন টিস্যুতন্ত্রকে বাদ দিই, তাহলে যে অংশগুলো থাকবে সেগুলোই হলো অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে স্টিলির ভিতরে, হ্যাঁ, স্টিলির ভিতরে আমরা পাচ্ছি অন্তঃস্থলীয় অঞ্চল, আর স্টিলের বাইরে মানে পেরিসাইকেলের বাইরে যে অঞ্চলটা আছে সেটা হলো বহিঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চল মানে স্টিলের বাইরের অঞ্চল, আর অন্তঃস্থলীয় অঞ্চল মানে স্টিলের ভেতরের অঞ্চল। তাহলে আমরা কি সবাই স্টিলি জিনিসটা বুঝতে পেরেছি? স্টিলি জিনিসটা কি সবাই কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে স্টিল ইকুয়াল টু আমরা কি বলবো? স্টিল ইকুয়াল টু হলো পরিবহন টিস্যুতন্ত্র প্লাস অন্তঃস্থলীয় অঞ্চল, ঠিক আছে। তাহলে স্টিলি থেকে যদি আমি পরিবহন টিস্যুতন্ত্রকে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব অন্তঃস্থলীয় অঞ্চল। আর বহিঃস্থলীয় অঞ্চল আমরা কাকে বলবো? যে স্টিলের বাইরে মানে পেরিসাইকেলের বাইরে এবং ত্বকের ত্বকীয় টিস্যুতন্ত্রের নিচে যে অংশগুলো থাকবে এগুলো হলো বহিঃস্থলীয় অঞ্চল। তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে বহিঃস্থলীয় অঞ্চল কি কি নিয়ে গঠিত? অধোতক, কর্টেক্স আর অন্ততক। তোমরা একটা জিনিস মনে রাখবা যে মূলের কিন্তু কখনোই অধোতক থাকবে না, মূলের অধোতক থাকে না। তাহলে মূলের শুধু কি কি থাকবে? মূলের থাকবে কর্টেক্স আর নিচে থাকবে অন্ততক। তাহলে মূলের ক্ষেত্রে অধোতক থাকবে না, তাহলে এটা একটা মূলের বৈশিষ্ট্য, মূলের অধোতক থাকে। আর কাণ্ড মাত্রই অধোতক থাকবে, তাহলে কাণ্ডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে অধোতক বিদ্যমান। তাহলে আমরা দেখেছিলাম যে কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বহিঃত্বকের ঠিক নিচেই, হ্যাঁ, অধোতক বিদ্যমান। তাহলে একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে অধোতকটা কি দ্বারা গঠিত? অধোতকটা হলো স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত, এবং স্ক্লেরেনকাইমা কোষ এখানে কয়েক সারি নিয়ে গঠিত।
তাহলে আমরা এখানে কি বলবো, যে বহিত্বকের নিচে পোলেনকাইমা, দ্বিবীজপত্রী উদ্ভিদ হলে পোলেনকাইমা হবে, আর একবীজপত্রী উদ্ভিদ হলে স্ক্লেরেনকাইমা হবে। আমরা যে ছবিটা দেখালাম সেটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। তাহলে টিস্যুর এক বা একাধিক স্তর থাকলে তাকে অধতক বলে। সাধারণত কাণ্ডেই অধতক থাকে, মূলে অনুপস্থিত। কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং ভেতরের অংশকে রক্ষা করা। তাহলে আমরা এখানে ছবিতে দেখলাম যে বহিত্বকের নিচেই অধতকটা বিদ্যমান এবং অধতক একসারি স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত। যদি এটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হতো তাহলে আমরা এখানে দেখতাম যে বহিত্বকের নিচে অধতক আছে এবং সেখানে পোলেনকাইমা কোষের সারি থাকতো। যেহেতু এটা একবীজপত্রী এই জন্য এখানে স্ক্লেরেনকাইমা কোষ এখানে বিন্যস্ত। তাহলে আমরা কি অধতক সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে অধতক কার বৈশিষ্ট্য, মূলের বৈশিষ্ট্য না কাণ্ডের বৈশিষ্ট্য? কাণ্ডের বৈশিষ্ট্য, সেটা একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, এটা কাণ্ডের বৈশিষ্ট্য। কাণ্ড মাত্রই অধতক থাকবে। যেমন আমরা এর আগে শিখেছিলাম কাণ্ড মাত্রই কিউটিকল থাকবে, আর কাণ্ড মাত্রই অধতক থাকবে। তাহলে দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের কনফার্ম। তাহলে কাণ্ডের বৈশিষ্ট্য আসলে আমরা দুইটা বৈশিষ্ট্য অবশ্যই লিখবো, যে বহিত্বকে কিউটিকল থাকবে আর কাণ্ডে অধতক আছে। কর্টেক্স, অধতকের নিচ হতে আরম্ভ করে অন্ততকের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে। এটি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত এবং বহুস্তর বিশিষ্ট। মূলের ক্ষেত্রে বহুস্তর বিশিষ্ট, আর কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখব যে কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। কোষগুলো গোল হওয়ার পাশাপাশি কোষের মাঝে আন্তঃকোষীয় ফাঁক থাকে। অনেক সময় স্ক্লেরাইড, তেল গহ্বর, রেজিন নালী বিক্ষিপ্তভাবে এই অংশে দেখা যায়। পানি ও খাদ্য সঞ্চয় মূলের কর্টেক্সের প্রধান কাজ। কাণ্ডের কর্টেক্স পানি ও খাদ্য সঞ্চয় ছাড়াও উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে এবং সালোক সংশ্লেষণে অংশ নেয়। আমরা আবার ছবিতে ফিরে যাই। তাহলে আমরা এখানে ছবিতে দেখতে পাবো, আমরা কাণ্ডের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। আমরা আগে বলেছিলাম একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্ততক নেই, যদিও অন্ততক নাই, বা দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আবার অন্ততক আছে। কাজেই আমরা বলবো যে অধতকের নিচ হতে শুরু করে, যদি আমরা কাণ্ড চিন্তা করি তাহলে আমরা বলবো অন্ততকের নিচ হতে শুরু করে অন্ততকের আগ পর্যন্ত যে কয়েক স্তর, মানে যে প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত অংশ, সেটাই হলো কর্টেক্স বা ভিত্তি টিস্যু। যদি এটা কাণ্ড হয় তাহলে হবে এই ভিত্তি টিস্যু কয়েক স্তর যুক্ত প্যারেনকাইমা কোষ। আর যদি মূল হয়, মূলের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলের ক্ষেত্রে আমরা বলবো, মূলে যেহেতু অধতক নাই তখন আমরা মূলের ক্ষেত্রে বলবো যে মূল ত্বকের নিচ হতে শুরু করে অন্তত্বকের আগ পর্যন্ত বহু স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষের সারি নিয়ে গঠিত কর্টেক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্টেক্সের যে কোষগুলো আছে এই কোষগুলো আলগাভাবে বিন্যস্ত হওয়ায় মাঝে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, আমরা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি। এই আন্তঃকোষীয় ফাঁকে কিছু উপাদান থাকে, আমরা উপাদানগুলোর নাম বললাম, স্ক্লেরাইড, তেল গহ্বর, রেজিন নালী ইত্যাদি। তাহলে আমরা সবাই কর্টেক্স বুঝতে পেরেছি? আমরা কি সবাই কর্টেক্স বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে মূলের কর্টেক্স কোথায় থেকে শুরু হবে, কার নিচ থেকে? মূলের কর্টেক্স কার নিচ থেকে শুরু হবে? মূলের কর্টেক্স কার নিচ থেকে শুরু হবে? মূল ত্বক। মূল ত্বক থেকে মূলত্বক। মূল ত্বকের নিচ হতে শুরু করে অন্তত্বকের আগ পর্যন্ত। আর যদি আমরা কাণ্ড চিন্তা করি, কাণ্ডের ক্ষেত্রে যেহেতু অধতক আছে, কাণ্ডের ক্ষেত্রে আমরা বলবো অধতকের নিচ হতে অন্তত্বকের আগ পর্যন্ত। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আমরা আসবো অন্তত্বক। তাহলে অন্তত্বক স্টিলের বাইরে এবং কর্টেক্সের নিচে এক স্তর বিশিষ্ট অন্তত্বক অবস্থিত। মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্তত্বক বিদ্যমান। এই স্তরের কোষগুলো পিপাকৃতির ও ফাঁকবিহীন ভাবে সন্নিবেশিত। মূলের অন্তত্বকের কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে তাকে ক্যাসপেরিয়ান ফিতা বলে। অন্তত্বকের যেসব কোষগুলোর প্রাচীর পাতলা তাদেরকে আমরা বলবো প্যাসেজ কোষ। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অনেক সময় স্তরে প্রচুর শ্বেতসার কণিকা বিদ্যমান থাকে এবং এই শ্বেতসার কণিকা থাকায় এদেরকে আমরা বলবো স্টার্চ শীট বা শ্বেতসার আবরণ। তাহলে আমরা মূলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে কর্টেক্সের ঠিক নিচেই
কর্টেক্সের ঠিক নিচেই অবস্থান করছে অন্তত, বা স্টিলের বাইরে, যেহেতু পরিচক্র হল স্টিলের অংশ, তাহলে আমরা বলবো স্টিলের বাইরে, কর্টেক্সের নিচে এবং স্টিলের বাইরে যে এক স্তর বিশিষ্ট যে কোষ প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, সেটাকে আমরা বলবো অন্ততক। তাহলে অন্ততক কাদের ক্ষেত্রে থাকবে? অন্ততক মূলের ক্ষেত্রে অবশ্যই অন্ততক থাকবে, সেটা একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী উদ্ভিদ হোক, অবশ্যই অন্ততক বিদ্যমান। কিন্তু যদি কাণ্ড হয়, কাণ্ডের একবীজপত্রী কাণ্ড হয়, তাহলে অন্ততক নাই। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্ততক বিদ্যমান। আর অন্ততকের কোষগুলো কেমন ভাবে বিন্যস্ত? অন্ততকের কোষগুলো, হ্যাঁ, এদের যে মাঝখানে যে প্যারেনকাইমা কোষ, এই প্যারেনকাইমা কোষগুলো দেখতে পিপার মতো, পিপাকৃতির। আর দুই প্যারেনকাইমা কোষের মাঝখানে যে প্রস্থপ্রাচীর আছে, সেই প্রস্থপ্রাচীরে কিছু পদার্থ জমা হয়, লিগনিন, সুবেরিন ইত্যাদি পদার্থ জমা হয়ে, হ্যাঁ, এটা পুরু হয়। তখন তাকে আমরা বলবো ক্যাসপেরিয়ান ফিতা। আমরা এখানে হয়তো পুরো জিনিসটা দেখতে পাচ্ছি না, আমরা আরেকটা স্লাইড যদি বের করি তাহলে আমরা ওটা দেখতে পাবো। এই যে এখানে একটু খেয়াল করে, এখানে দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা মূলের প্রস্থচ্ছেদ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্ততকের দুই অন্ততকের যে কোষগুলো আছে, এই কোষগুলো যে প্রস্থপ্রাচীর আছে, এই প্রস্থপ্রাচীরের মাঝখানে কালো কালো হয়ে আছে। এই কালো কালো যে অংশ, এগুলোই কিন্তু ক্যাসপিরিয়ান স্ট্রিপ বা ক্যাসপিরিয়ান ফিতা। এই কালো কালো অংশে লিগনিন, সুবেরিন ইত্যাদি পদার্থ জমা হয়ে এরকম ক্যাসপিরিয়ান ফিতা তৈরি করে। তাহলে মূলের অন্ততকে এই ক্যাসপিরিয়ান ফিতাগুলো দেখা যাবে। তাহলে মূলের অন্ততক কোন কোষ দ্বারা গঠিত? প্যারেনকাইমা কোষ। অন্ততক এক স্তর বিশিষ্ট, আর অন্ততকের কোষগুলো পিপাকৃতির। তারপরে আমরা বলেছিলাম প্রস্থপ্রাচীর পুরু, এবং এই পুরু হওয়ার কারণ হলো লিগনিন আর সুবেরিন, যার কারণে এখানে ক্যাসপিরিয়ান ফিতা গঠিত হয়। আবার অন্ততকের কোষের প্রাচীরগুলো যদি পাতলা হতো, তখন তাকে আমরা বলতাম প্যাসেজ কোষ। আমরা যেহেতু একবীজপত্রী কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি, একবীজপত্রী কাণ্ডে যেহেতু অন্ততক নাই, যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হইতো, তাহলে আমরা দেখতাম অন্ততক আছে। আর অন্ততকের যে প্যারেনকাইমা কোষগুলো ছিল, তাদের প্রস্থপ্রাচীরে জমা হতো শ্বেতসার কণিকা, যার কারণে দ্বিবীজপত্রী কাণ্ডের অন্ততকে আমরা বলবো যে শ্বেতসার কণিকা জমা হওয়ার কারণে তাদের বলবো আমরা স্টার্চ স্ট্রিপ বা শ্বেতসার আবরণ থাকে। তাহলে আমরা কি অন্ততক বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে অন্ততক কাজ কি? সেটা মূলই হোক বা কাণ্ড হোক, অন্ততক সম্ভবত খাদ্য সঞ্চয়, ভিতরের অংশকে রক্ষা করা, মূলচাপ নিয়ন্ত্রণ করায় ভূমিকা রাখে। ভাস্কুলার বান্ডেল এবং তৎসংলগ্ন কোষগুলো যাতে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেজন্য অন্ততক বাঁধের মতো কাজ করে। হ্যাঁ, তাহলে আমাদের বহিঃস্থলীয় অঞ্চল শেষ। এবার আসবো অন্তঃস্থলীয় অঞ্চল। আমরা আগে বলেছিলাম যে অন্তঃস্থলীয় অঞ্চলের কয়টা অংশ? তিনটা অংশ, পরিচক্র, পেরিসাইকেল, আর বলেছিলাম আরেকটা পরিচক্র বা পেরিসাইকেল, আর এটা বলেছিলাম মজ্জা, আর এটা হলো মজ্জারশ্মি। তাহলে মূলের ক্ষেত্রেও এই পরিচক্র, মজ্জারশ্মি এই তিনটা অবশ্যই থাকবে। এবং যদি দ্বিবীজপত্রী কাণ্ড হয়, তাহলে পরিচক্র, মজ্জা আর মজ্জারশ্মি থাকবে। আর যদি একবীজপত্রী কাণ্ড হয়, তাহলে কিন্তু পরিচক্র থাকবে না। একবীজপত্রী কাণ্ডে শুধুমাত্র আমরা দেখব মজ্জা আছে। তাহলে আমরা এখন অন্তঃস্থলীয় অঞ্চলে আছি। তাহলে পরিবহন টিস্যু ছাড়া পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে মূল ও কাণ্ডের কেন্দ্র পর্যন্ত অন্তঃস্থলীয় অঞ্চলের বিস্তৃতি। আমরা আবার ছবিতে ফিরে যাই। তা আমরা আগেই বলেছিলাম স্টিলি শুরু হয়েছে পেরিসাইকেল হতে শুরু করে কেন্দ্রের মজ্জা পর্যন্ত যে অংশগুলো আছে, এগুলো হলো স্টিলি। এখন আমরা স্টিলি থেকে বাদ দিয়েছি পরিবহন টিস্যুতন্ত্রকে, অর্থাৎ জাইলেম আর ফ্লোয়েমকে। তাহলে আমরা দেখতে পাবো পেরিসাইকেল, মজ্জারশ্মি আর কেন্দ্রের মজ্জা। প্রথমে আসবো পরিচক্র। তাহলে আমরা যদি মূলের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে অন্ততকের নিচে এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে এক বা একাধিক স্তরে বিন্যস্ত বিশেষ টিস্যুকে পরিচক্র বা পেরিসাইকেল বলে। শুধু প্যারেনকাইমা টিস্যু অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু অথবা দুই টিস্যুর সংমিশ্রণে এই স্তর গঠিত হতে পারে। তাহলে আমরা এখানে মূলের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, মূলের এখানে যে পেরিসাইকেল বা পরিচক্রটা আছে, এখানে আমরা
পরিচক্র কয় স্তর বিশিষ্ট দেখতে পাচ্ছি? সবাই ছবিতে খেয়াল করো তো, পরিচক্র এখানে কয় স্তর বিশিষ্ট? ছবি দেখে কেউ আন্দাজ করতে পারছো পরিচক্রটা কয় স্তর 2 বিশিষ্ট? পেরিসাইকেল বা পরিচক্র এখানে কয় স্তর বিশিষ্ট? 1 স্তর। অবশ্যই এক স্তর। তাহলে মূলের ক্ষেত্রে পেরিসাইকেল সেটা একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, পেরিসাইকেল অবশ্যই এক স্তর বিশিষ্ট হবে। যদি কাণ্ড হতো অর্থাৎ দ্বিবীজপত্রী কাণ্ড হতো, সেক্ষেত্রে পেরিসাইকেল বহু স্তর বিশিষ্ট হতো। আর আমরা জানি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পেরিসাইকেল নাই। তাহলে কিছু জলজ উদ্ভিদের মূলে বা কাণ্ডে পরিচক্র অনুপস্থিত। সাধারণত মূলে পরিচক্র এক স্তর বিশিষ্ট, কিন্তু কুমড়া ও কুমারিকা কাণ্ডে এটি বহু স্তর বিশিষ্ট স্ক্লেরেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্রেমের মাথায় অবস্থান করে বলে এটিকে হার্ড বাস বা গুচ্ছটুপি বলে। এই স্তর হতে সেকেন্ডারি ভাজ্য টিস্যুর উৎপত্তি হয়। কাজ: খাদ্য সঞ্চয় ও কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা, পার্শ্বমূল তৈরি করা এবং কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা এ অংশের কাজ। তাহলে আমরা সবাই পরিচক্র শেষ করলাম। এবার আমরা আসবো আরেকটা অংশ, মজ্জা। তাহলে মজ্জা আমরা মূলের ক্ষেত্রে মজ্জা কোথায় দেখেছিলাম? মূলের ক্ষেত্রে মজ্জা আমরা দেখেছিলাম কেন্দ্রে। এই হলো কেন্দ্রে, মূলের ক্ষেত্রে মজ্জা কেন্দ্রে দেখেছিলাম। পরিবহন টিস্যু গুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে মজ্জা বলে। গ্রাউন্ড ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি। এরা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, তবে কখনো কখনো স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হয়ে থাকে। সাধারণত মজ্জায় পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকে। কিছু কিছু উদ্ভিদের কাণ্ডের মজ্জা কোষ নষ্ট হয়ে কাণ্ডের কেন্দ্রস্থলে একটি শূন্য স্থানের সৃষ্টি করে। যেমন কুমড়া, তোমরা কুমড়া বা লাউ এগুলো যদি কাণ্ড কেটে দেখো, তাহলে দেখবা কাণ্ডের ভিতরের অংশ ফাঁপা। হ্যাঁ, মানে মজ্জার কিছু কোষ থাকে, সেই কোষগুলো নষ্ট হয়ে যায়, হয়ে এরকম ফাঁপা তৈরি করে। অনেক সময় নিম গাছ বা কাইঙ্গা গাছ এরকম গাছগুলোর ক্ষেত্রেও আমরা খেয়াল করে দেখেছি যে তাদের যদি আমরা কাণ্ডকে কাটি অনেক সময়, তাহলে আমরা দেখবো যে কাণ্ডের যে সেন্টার, সেই সেন্টার অনেক সময় ফাঁকা থাকে। এমনি অন্যান্য উদ্ভিদের কাণ্ড তোমরা দেখবা যে কাঠের আড়তে যদি কখনো যাও, তাহলে দেখবা যে কাণ্ডের যে মাঝখানে কেন্দ্রে সেন্টার, সেখানে অনেক সময় ফাঁকা থাকে। তাহলে মজ্জার, যেহেতু মজ্জা আছে কেন্দ্রে, এই জন্য আহ কেন্দ্রে মজ্জা থাকার কারণে অনেক সময় ভিতরের দিকে আমরা দেখব ফাঁকা থাকবে, কারণ মজ্জার এই কোষগুলো নষ্ট হয়ে যায়। খাদ্য সঞ্চয় এর প্রধান কাজ। স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে গঠিত হলে এটি সে অংশকে দৃঢ়তা প্রদান করে। মজ্জা, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে মজ্জা, আমরা এখানে মূলের ক্ষেত্রে মজ্জা তো আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে আমরা এখানে মজ্জা কোথাও লেবেলিং করি নাই। যেহেতু এটা কাণ্ডের একটা আংশিক প্রস্থচ্ছেদ, আমরা যদি পূর্ণাঙ্গ প্রস্থচ্ছেদটা এখানে আঁকতে পারতাম, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেতাম যে সেন্টার যে কেন্দ্রীয় অংশ সেটাকে আমরা বলবো মজ্জা। এবার আসছি আমরা মজ্জা রশ্মি। দুই ভাস্কুলার বান্ডেলের মাঝ বরাবর মজ্জা থেকে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত এবং দেখতে রশ্মির মতো টিস্যুকে মজ্জা রশ্মি বলে। এটি সরু ও লম্বা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, পাতলা প্রাচীরযুক্ত। তাহলে আমরা এখানে দেখতে পাবো মূলের ক্ষেত্রে একটু চিত্রে খেয়াল করো সবাই। আমরা বলেছিলাম পেরিসাইকেল হতে আরম্ভ করে কেন্দ্রের মজ্জা পর্যন্ত জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কতগুলো কোষ বিন্যস্ত আছে। এই কোষগুলো মিলে তৈরি করেছে মজ্জা রশ্মি। আমি আবার বলছি, পেরিসাইকেল হতে আরম্ভ করে কেন্দ্রের মজ্জা পর্যন্ত বিস্তৃত, জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যে কোষগুলো বিন্যস্ত হয়ে আছে সেটাই হলো মজ্জা রশ্মি। এখানে লেবেলিং করা আছে মজ্জা রশ্মি। তাহলে মজ্জা রশ্মি এখানে কি করেছে? জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা রেখেছে, পৃথক করে রেখেছে। আর কাকে সংযুক্ত করে রেখেছে? কেন্দ্রের মজ্জাকে পেরিসাইকেলের সাথে সংযুক্ত করে রেখেছে মজ্জা রশ্মি। তাহলে মজ্জা রশ্মির কাজই হলো এটা, যে জাইলেম আর ফ্লোয়েমকে আলাদা করে রাখা আর পেরিসাইকেল আর মজ্জাকে সংযুক্ত করে রাখা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রশ্মি, মজ্জা রশ্মি, তাহলে এটি কি দ্বারা গঠিত? একটি সরু ও লম্বা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত এবং পাতলা প্রাচীরযুক্ত। খাদ্যবস্তু, পানি পরিবহন ও সঞ্চয় করা, প্রয়োজনে সেকেন্ডারি টিস্যু সৃষ্টি করা। যেহেতু আমরা এখানে একবীজপত্রী মূল দেখতে পাচ্ছি, তাহলে মূলের ক্ষেত্রে আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি মজ্জা রশ্মি সুস্পষ্ট।
দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রেও আমরা দেখব মজ্জারশ্মি সুস্পষ্ট থাকে। কিন্তু যদি আমরা কাণ্ডের কথা চিন্তা করি, আমরা এটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা দেখব যে মজ্জারশ্মি এখানে অস্পষ্ট বা বোঝা যাবে না। হ্যাঁ, কারণ মজ্জারশ্মি থাকার কথা ছিল কোথায়? জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে। তাহলে এখানে আমরা এটা জাইলেম, জাইলেমের ভেসেল, আর এদিকে হলো এটা ফ্লোয়েম। তাহলে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে আমরা এখানে কোনো মজ্জারশ্মি দেখতে পাচ্ছি না। দ্বিবীজপত্রী কাণ্ড হলে আমরা মজ্জারশ্মি সুস্পষ্ট দেখতে পেতাম। তাহলে আমরা মজ্জা, মজ্জারশ্মি এগুলো আমরা জানলাম। আচ্ছা, এবার আমি বলি তাহলে আমরা শুধু একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে যাই। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা ছবিটা বের করি। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে বহিঃস্থলীয় অঞ্চল বা বহিঃস্থলীয় টিস্যু আমরা কি কি দেখলাম? কেউ একজন বলো। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আমরা বহিঃস্থলীয় অঞ্চলের কোন কোন সদস্যকে দেখতে পেলাম? ছবি দেখেই বলো। ভিত্তি টিস্যু, বলো, কেউ একজন সাহস করে বলো। ভিত্তি টিস্যু, হ্যাঁ, ভিত্তি টিস্যু। আর তারপরে ফ্লোরেম স্ক্লেরোকাইমা। না না, ওটা না, ওটা না। তুমি বহিঃত্বককে বাদ দিবা, বাইরের বহিঃত্বককে বাদ দিবা। বহিঃত্বকের নিচে কি দেখতে পাচ্ছি? বহিঃত্বকের নিচে আমরা কি দেখতে পাচ্ছি? অধোত্বক দেখতে পাচ্ছি না? বহিঃত্বকের নিচে আমরা কি দেখতে পাচ্ছি? অধোত্বক দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি একবীজপত্রী কাণ্ড হয়, তাহলে একবীজপত্রী কাণ্ডের বহিঃস্থলীয় টিস্যু কারা? বহিঃস্থলীয় টিস্যু হবে অধোত্বক আর ভিত্তি টিস্যু। মনে থাকবে? হ্যাঁ তাহলে স্যার। হ্যাঁ, তাহলে এখানে কি নাই? বহিঃস্থলীয় টিস্যুর আরেকটা সদস্য ছিল, সেই সদস্যটার নাম কি ছিল, যেটা ভিত্তি টিস্যুর পরে থাকার কথা ছিল? কর্টেক্স। না, কর্টেক্সই তো ভিত্তি টিস্যু। যেমন এই মূলের ক্ষেত্রে দেখো, মূলের কর্টেক্সের নিচে কি আছে? কর্টেক্সের নিচে কি আছে? মূলের কর্টেক্সের নিচে, মূলের কর্টেক্সের নিচে কি আছে? মজ্জা আছে। না না, মজ্জা না। মজ্জা তো ওটা লেবেলিং করা আছে। লেবেলিং কোথায় করা আছে? কেন্দ্রে। তুমি খেয়াল করো, কর্টেক্সের নিচে কোন স্তর আছে? এন্ডোডার্মিস। এই যে লেবেলিং করা আছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। হ্যাঁ, তাহলে এই এন্ডোডার্মিস থাকার কথা ছিল। ঠিক আছে? মানে বহিঃস্থলীয় টিস্যুর সদস্য ছিল তিনটা: অধোত্বক, ভিত্তি টিস্যু বা কর্টেক্স, আর থাকার কথা ছিল অন্তত্বক। যেহেতু আমরা একবীজপত্রী কাণ্ড করছি, তাহলে একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে বহিঃস্থলীয় অঞ্চলের সদস্য হলো দুইটা: অধোত্বক আর ভিত্তি টিস্যু বা কর্টেক্স। আর যদি আমরা মূলের কথা চিন্তা করি, তাহলে মূলের ক্ষেত্রে আমরা এখানে কি দেখব? যে মূলের ক্ষেত্রে আমরা মূলত্বকের নিচে কোন সদস্যকে দেখতে পাচ্ছি বহিঃস্থলীয় অঞ্চলের? কর্টেক্স। কর্টেক্স। তাহলে এখানে কোনটা নাই? প্রথমটা নাই। প্রথমটা মানে কোনটা নাই? অধোত্বক। অধোত্বক নাই। তাহলে কর্টেক্স দেখতে পাচ্ছি। আর কর্টেক্স এর পরে আমরা কোন স্তর দেখতে পাবো? এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। হ্যাঁ, এবার লাইনে আসছে। তাহলে মূলের ক্ষেত্রে ঠিক হয়েছে। তাহলে আমরা একবীজপত্রী কাণ্ড হলে আমরা বলবো অধোত্বক আর ভিত্তি টিস্যু বা কর্টেক্স, এটা হলো বহিঃস্থলীয় অঞ্চলের সদস্য। আর যদি মূলের কথা চিন্তা করি, একবীজপত্রী মূল, তাহলে আমরা বলবো এখানে অধোত্বক নাই, কর্টেক্স আর অন্তত্বক আছে। ওকে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা আসবো অন্তঃস্থলীয় অঞ্চল। মূলের কথাই চিন্তা করো এবার। মূলের ক্ষেত্রে অন্তঃস্থলীয় অঞ্চলের সদস্য কারা কারা? এন্ডোডার্মিসের নিচে যে স্তর তার নাম পেরিসাইকেল। তারপরে কেন্দ্রের অংশ মজ্জা। জাইলেম আর ফ্লেমের মাঝখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মজ্জা রশ্মি। তাহলে মূলের অন্তঃস্থলীয় অঞ্চলের সব সদস্যই বিদ্যমান। হ্যাঁ, একবীজপত্রী মূলের ক্ষেত্রে অন্তঃস্থলীয় অঞ্চলের সব সদস্যই বিদ্যমান। মজ্জাও আছে, মজ্জা রশ্মিও আছে, পেরিসাইকেলও আছে। আর যদি আমরা একবীজপত্রী কাণ্ডের কথা চিন্তা করি, তাহলে আমরা এখানে মজ্জা রশ্মি দেখতে পাচ্ছি। জাইলেম ফ্লেমের মাঝে কোনো মজ্জা রশ্মি আছে? নাই। তারপরে যেহেতু অন্তত্বক নাই, পেরিসাইকেলও নাই, শুধু আমরা মজ্জা দেখতে পাবো। হ্যাঁ, যদি পুরা কাণ্ডের প্রস্থচ্ছেদ নিতে পারতাম, তাহলে আমরা কেন্দ্রের অংশ মজ্জাটা দেখতে পেতাম। তাহলে আমরা একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে অন্তঃস্থলীয় অঞ্চলের সদস্য শুধু মজ্জাকেই দেখব। আর যদি আমরা মূলের কথা চিন্তা করি, তাহলে আমরা অন্তঃস্থলীয় অঞ্চলের তিনটা সদস্যকে দেখতে পাবো: মজ্জা, মজ্জা রশ্মি আর পেরিসাইকেল। ওকে।
হ্যাঁ স্যার। তোমাদের সিলেবাসে কিন্তু দ্বিবীজপত্রী নাই, তোমাদের সিলেবাসে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলও নাই, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডও নাই। কাজে তোমরা এই একবীজপত্রী মূল এবং একবীজপত্রী কাণ্ডটাই ভালো করে মনে রাখো। জানার সত্ত্বে, জানার উদ্দেশ্যে হয়তো তোমরা বলতে পারো, হ্যাঁ, যেহেতু দ্বিবীজপত্রীর মূল যদি বলতাম, তাহলে দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রেও আমরা বলতাম কি বহুস্থিল অঞ্চলের সদস্য হয়তো কর্টেক্স আর অন্ততক, আর অন্তঃস্থিল অঞ্চলের সদস্যগুলো হতো পেরিসাইকেল, মজ্জা, মজ্জারশ্মি। যদি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড বলতাম, তাহলে কি বলতাম? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে প্রথমে বহিঃস্থিল অঞ্চলের সদস্য থাকতো অধতক, তারপরে কর্টেক্স বা ভিত্তি টিস্যু, তারপরে অন্ততক থাকতো। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের যদি অন্তঃস্থলীয় টিস্যু বলতাম, তাহলে সেখানেও কিন্তু তিনটা অংশ থাকতো, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকেল। ঠিক আছে? তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডের সবগুলোই অংশ বিদ্যমান। এবার আসবো আমরা পাতার পাতার গ্রাউন্ড টিস্যু। তাই পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই মেসোফিলের নাম শুনেছো। তাহলে পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। এটি অসংখ্য ক্লোরোপ্লাস্ট ও পাতলা প্রাচীরযুক্ত প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। বিষমপৃষ্ঠ পাতার মেসোফিল, প্যালিসেড ও স্পঞ্জি প্যারেনকাইমা কোষের স্তরে বিভক্ত থাকে। প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো ঘন সন্নিবিষ্ট, লম্বাভাবে বিন্যস্ত। স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো প্রধানত অনিয়ত, ডিম্বাকার এবং এতে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে উপরের দিকে যে স্তরগুলো সেগুলো সব প্যালিসেড মেসোফিল বা প্যালিসেড প্যারেনকাইমা কোষ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলো বেশ লম্বা, সরু, হ্যাঁ, এবং পরস্পর ঘনভাবে সন্নিবেশিত। মানে দুই প্যালিসেড প্যারেনকাইমা কোষের মাঝখানে কিন্তু কোনো ফাঁক নেই, আন্তঃকোষীয় ফাঁক নেই। যেহেতু খুব ঘন সন্নিবিষ্ট আছে, এই জন্য প্যালিসেড প্যারেনকাইমা কোষগুলোর মাঝখানে কোনো গ্যাপ বা আন্তঃকোষীয় ফাঁকা স্থান নেই। আর আমরা এখানে প্রত্যেকটা কোষের ভিতরে, হ্যাঁ, একটা ইউ আকৃতির একটা গঠন দেখতে পাচ্ছি। ওই গঠনটাই আসলে ক্লোরোপ্লাস্ট। তাহলে প্যারিসেড প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট অনেক বেশি থাকে। হ্যাঁ, এখানে ক্লোরোপ্লাস্ট অনেক বেশি থাকবে। আর নিচের দিকে আমরা খেয়াল করে যদি, তাহলে নিচের দিকে দেখো, এইগুলো হলো স্পঞ্জি মেসোফিল বা স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমা কোষগুলো দেখতে কেমন? গোলাকার, এবং কোষগুলো আলগাভাবে বিন্যস্ত, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাঁকা স্থান, আন্তঃকোষীয় ফাঁকা স্থান আছে। আর এখানে কিন্তু কোনো নির্দিষ্ট স্তরে সজ্জিত নেই, অনিয়ত। হ্যাঁ, হ্যাঁ, কোনোটায় দেখা যাচ্ছে উপরে, কোনোটায় নিচে, হ্যাঁ, কোনো নির্দিষ্ট নিয়মে সাজানো নাই, এই জন্য আমরা বলবো অনিয়ত। আর এদের আকৃতি হলো ডিম্বাকার বা গোলাকার। আর আমরা ভিতরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি কোষের ভিতরে গোল একটা অংশ দেখতে পাচ্ছি, সেই গোল অংশটা কিন্তু ক্লোরোপ্লাস্ট। তাহলে এখানে ক্লোরোপ্লাস্টের সংখ্যা কম। তাহলে অনেক সময় স্পঞ্জি এবং প্যারেনকাইমা কোষের মধ্যে পার্থক্য দেয়, হ্যাঁ, যে এদের মধ্যে পার্থক্য। তাহলে আমরা প্রথমে বলবো আকৃতি, আকৃতি কেমন, তারপরে বলবো ক্লোরোপ্লাস্ট সংখ্যা, আর আরেকটা বলবো বিন্যাস। তাহলে আমরা প্যালিসেড প্যারেনকাইমার আকৃতি কি বললাম? সরু, লম্বা। আর স্পঞ্জির বললাম ডিম্বাকার বা গোলাকার। তারপর হলো বিন্যাসটা কেমন? প্যালিসেডের বিন্যাসটা হবে ঘন সন্নিবিষ্ট, যার কারণে আন্তঃকোষে ফাঁক নেই। আর স্পঞ্জির বলবো যে আলগাভাবে বিন্যস্ত, যার কারণে আন্তঃকোষে ফাঁকা স্থান বিদ্যমান। আর এটা হলো ক্লোরোপ্লাস্টের সংখ্যা প্যালিসেডে বেশি আর স্পঞ্জিতে কম। এখন বিষমপৃষ্ঠ পাতা কাদের? বিষমপৃষ্ঠ পাতা হলো যারা দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এদের পাতা হলো বিষমপৃষ্ঠ। বিষমপৃষ্ঠ পাতা অর্থ হলো যে এদের ঊর্ধ্বতক সূর্যালোক বেশি পাবে এবং পাতার নিম্নতক সূর্যালোক কম পাবে। এই জন্য ঊর্ধ্বতক বেশি সবুজ, নিম্নতক কম সবুজ হয়। তাহলে বিষমপৃষ্ঠ পাতা দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ক্ষেত্রে বিষমপৃষ্ঠ, এবং এই বিষমপৃষ্ঠ পাতায় স্পঞ্জি এবং প্যালিসেড দুই ধরনের প্যারেনকাইমা বা মেসোফিল কোষ থাকে। এবার আসি সমদ্বিপৃষ্ঠ পাতা। তাহলে সমদ্বিপৃষ্ঠ পাতা কাদের আছে? সমদ্বিপৃষ্ঠ পাতা হলো সাধারণত একবীজপত্রী পাতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের পাতা মানে ধান, গম, ভুট্টা, আখ ইত্যাদি পাতা। তাহলে এদের পাতাকে আমরা বলছি সমদ্বিপৃষ্ঠ, অর্থাৎ এরা সূর্যের সাথে এমন অ্যাঙ্গেলে অবস্থান করে যে পাতার উভয় ত্বক সূর্যের সমান আলো পায়। এই জন্য এ ধরনের উদ্ভিদের পাতাকে আমরা বলবো সমদ্বিপৃষ্ঠ, অর্থাৎ পাতার দুই পৃষ্ঠ বা পাতার দুই ত্বক, ঊর্ধ্বত্বক আর নিম্নত্বক, হ্যাঁ, উভয়ে
সমান সূর্যালোক পাচ্ছে, এই জন্য এই ধরনের পাতাকে বলবো সমদ্বিপৃষ্ঠ। তাহলে ধান গম যে পাতাগুলো আছে তারা সমদ্বিপৃষ্ঠ পাতা। আর এই পাতায় যে মেসোফিল টিস্যুগুলো থাকবে সাধারণত এক ধরনের থাকে। যদি স্পঞ্জি হয় সবই স্পঞ্জি, আর যদি প্যালিসেড হয় সবই প্যালিসেড। তাহলে সমদ্বিপৃষ্ঠ পাতায় কখনোই আমরা স্পঞ্জি আর প্যালিসেডকে একসাথে দেখবো না। তাহলে কাজ কি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা এই মেসোফিল টিস্যুর কাজ। তাহলে আমরা পাতার এগুলো বুঝতে পারলাম সবাই, পাতার মেসোফিল টিস্যু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে কারো কোথাও প্রবলেম থাকলে বলতে পারো গ্রাউন্ড টিস্যু তন্ত্র সম্পর্কে। না স্যার, স্যার টাকা পাঠাইছিলাম, পাইছেন? হ্যাঁ, থ্যাংক ইউ, পাইছি। কাল এর আগের দিনও মনে হয় দুজন পাঠাইছিল। হ্যাঁ, মোহনা। হ্যাঁ স্যার, সুমন পাঠাইছিল। হ্যাঁ, মোহনার সাথে কথা হয়েছে, ও পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তাহলে শেষ করছি ক্লাস।